আমাদের সাথে প্লিজ আমাদের সাথে আমাদের বাংলাদেশস্থ ঢাকাস্থ চীনা দূতাবাসের দুজন অফিসার আছেন, মিয়ানমার দূতাবাসের একজন অফিসার আছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আছেন, আর আমাদের যে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে এডিসি আছেন এখানে, এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং টেকনাফের ইউনূস সাহেবও আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা দয়া করে একটু আপনাদের জন্য আমার যে তথ্য আমার কাছে আছে সেটি হচ্ছে যে আপনারা জানেন গত পরশুদিন থেকে আমরা আমাদের ইন্টেন্ট সার্ভে, টেকনিক্যালি যেটাকে ইন্টেন্ট সার্ভে বলা হচ্ছে, অর্থাৎ ওদের যে যারা যাবার কথা 1037টা পরিবারের 3450 জন রোহিঙ্গা যাদেরকে মিয়ানমার সরকার তাদের অধিবাসী হিসেবে স্বীকার করেছে এবং তাদেরকে ফিরিয়ে নিতে তারা প্রস্তুত আছে মর্মে জানিয়েছে, তাদের সাক্ষাৎকার নেওয়া আমরা শুরু করেছি গত পরশুদিন। সেই কাজটি গতকালও চলেছে, আজকেও চলমান আছে। এখন পর্যন্ত প্রায় 300টি পরিবার সাক্ষাৎকারের জন্য স্বেচ্ছায় উপস্থিত হয়েছে এবং তাদের মতামত ব্যক্ত করেছে। এই প্রক্রিয়াটি এখানে সম্পূর্ণ পরিবারের সংখ্যা হচ্ছে 1037টি। এই 1037টি পরিবার শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই 1037টি পরিবারের প্রত্যেকটি পরিবারই সাক্ষাৎকারের জন্য আমরা উপস্থিত না করতে পারছি। সেটা 3 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, সেটা কন্টিনিউ করবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম এই স্থানে অব্যাহত থাকবে, চলমান থাকবে। এই কার্যক্রমটি, সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রমটি পরিচালিত হচ্ছে ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের আমাদের প্রতিনিধি আছে, জেলা প্রশাসনের প্রতিনিধি আছে। আমরা সমন্বিতভাবে এই সাক্ষাৎকার গ্রহণের কাজটি আমরা পরিচালনা করছি। এখন পর্যন্ত 295টি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তারা কি বলছে? এখনো পর্যন্ত আমরা যেসব পরিবারকে ইন্টারভিউ করা হয়েছে তাদের মধ্যে এখনো আমরা সেরকম কাউকে পাইনি, কিন্তু আমরা আশা করছি যে মানুষের মনের যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমি আপনাদেরকে এটা দৃঢ়ভাবে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত মাসের 27-28 তারিখে মিয়ানমার থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার এসেছিলেন। তারা যে এই মতবিনিময় 2 দিন ধরে তাদের সাথে রোহিঙ্গা বিভিন্ন গ্রুপের সাথে কথাবার্তা বলেছেন, সেটার ইতিবাচক প্রভাব কিন্তু আমরা যে তারা যে বেশি সংখ্যায় এবার যে স্বেচ্ছায় ইন্টারভিউ দিতে এসেছে এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আপনারা এও লক্ষ্য করেছেন যে সমস্ত সেফটি মেজারমেন্ট, যে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নিয়েছি সেগুলি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের ভয়ের কোনো কারণ নেই, এবং তারা বিশ্বাস করেছে যে তাদেরকে আমরা জোর করে ফেরত পাঠাবো না। সে কারণে কিন্তু তারা ভলান্টারিলি, তারা স্বেচ্ছায় কিন্তু এই ইন্টারভিউতে তারা এসেছে এবং তারা মুক্তভাবে নির্ভয়ে তাদের মতামত তারা ব্যক্ত করেছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা যে দেখলাম 3টি বাস এবং 2টো ট্রাক বাইরে রাখা আছে, তার মানে আজকে কেউ যাচ্ছে না? আমরা বাইরে 3টি নয়, আসলে আমাদের 5টা বাসের ব্যবস্থা করেছি, আমরা 2টো ট্রাকের ব্যবস্থা করেছি, গোটা 10 মাইক্রো বাসের ব্যবস্থা করেছি। 3টি ট্রাক 3টি বাস আমাদের এই রাস্তার মূল সড়কের সামনে আছে। যেহেতু বাসগুলি বড় বাসগুলির ভেতরে আসা সম্ভব নয়, ছোট মাইক্রোবাসগুলি রাখা আছে, যাদের আগ্রহী পাবো আমরা তাদেরকে এখান থেকে ওই মূল রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। একটি বাস রাখা আছে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সামনে, আরেকটি বাস রাখা আছে লেদা ক্যাম্পের সামনে।
আজকে হচ্ছে না, আজকে আমি বলেছি যে আগেই 9টা থেকে এই কার্যক্রমের সময়সূচি হচ্ছে 9টা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এমন হতে পারে যে এখন পর্যন্ত কাউকে আমরা পাইনি, কিন্তু বাকি সময়ে যে পাবো না এমনটি স্পেকুলেট করার বা অগ্রিম বলে দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল 235টি পরিবার। গতকালের তথ্য যেগুলি যাচাই করে আমরা এখনো পর্যন্ত সেরকম কাউকে এগিয়ে আসতে দেখিনি। I have a question to my friends from Myanmar Embassy and Chinese Embassy. So they have seen the real scenario in the field, and the Rohingya people, they are not trusting the clearance and the other issues declared by the Myanmar. So now they realize there is a mistrust between these Rohingyas to the Myanmar state. Will they convey this message to their government and take proper solutions? Would you like to say anything? Take for proper solutions. Would you love to speak? Say again. আমরা কি আবার বলবো বুঝে নাই উনি স্যার বাংলায় না বলতে ইংরেজিতেই বলতে হবে। Say again please. Say again please. So I guess they have seen the mistrust of the Rohingyas they don't have any trust on the Myanmar state because they are still scared. If they go, they will be killed or they won't be given to their citizenship rights. So now Myanmar will take proper steps to bring trust back to the Rohingyas. For Rohingyas, will they work on this particular issue? I mean, the main point is, are you going to convince Myanmar again that people living here, they don't trust them? Yeah, actually, I believe that for the last visit of Myanmar's permanent secretary from the Ministry of Foreign Affairs, they have already showed a signal for their sincerity to persuade those displaced persons. Or at least briefing them the real situation or the latest development of what happens in Rakhine State or say Arakan State. So what we are here today is just to encourage the kind of cooperation or the efforts both by Bangladesh government and the Myanmar government. Because as we say that a earlier repatriation actually is the acknowledgement or kind of recognized by the relevant stakeholders, because a prolonged stay here is not in consistence of anybody's or any stakeholders' benefit. Actually, just like in a ball game, there should be someone to tips off or kicks off. If otherwise, the game cannot be started. So this is why what we are doing today, because maybe a good team never argues before the game about what kind of strategies is the best during the match. They do an adjustment or they do some kind of changes during the match. So the delegation from the Myanmar side have already briefed there about or maybe briefing about the major concerns of the displaced personnel. So I believe, and we encourage this kind of dialogue. We believe that this kind of dialogue could continue. And in the meantime, with the help of UNHCR, the Bangladesh government also get prepared for the first batch of the repatriation. I think it is, and also we believe that it's an ongoing process from maybe today, and in the future the first batch of repatriation could be start any day, as long as they are willing and as long as they are ready. So what guarantees do you get from the Burmese side that human rights will actually be guaranteed? And what kind of access do you have to the camps and the villages? This is the problem, but that's definitely their transparency. So what? The Myanmar authorities don't allow even the Yeah, going to, then how can you work on that trust when no one is allowed access to see where they're going to be returning to? You want to say something? No? Allow journalists, allow the United Nations to go to see where the repatriation will happen. So how? And then perhaps You can respond. No. I need your withdrawal. Well, maybe the Burmese colleague could just answer the question of what kind of guarantees are there that human rights will be guaranteed
if and when volunteers return? I think the Burmese embassy official is not authorized to comment on this. So, তাহলে আমরা আপনার কাছে আবার একটু জানতে চাই যে এখন বিষয়টা কি দাঁড়িয়েছে যে বাংলাদেশ কি আবারও ব্যর্থ হলো এটা পাঠাতে তাদেরকে, এই প্রশ্নটা কি আবারও আসছে? যে নভেম্বর মাসে একবার এটা করা সম্ভব হয়নি, তখন মিয়ানমার বলেছিল যে আমরা রেডি ছিলাম, বাংলাদেশ পারেনি, এখন আবার এটা হলো না, এখন তাহলে কি বিষয়টাকে আবার এইভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে যে বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে এদেরকে ফেরত পাঠাতে? is no question of বাংলাদেশের ব্যর্থ হওয়ার কোনো প্রশ্ন বা সুযোগ ক্ষেত্র এখানে নেই। আমাদের এটি মনে রাখতে হবে যে এই সমস্যাটি আমাদের নয়, এই সমস্যাটি কিন্তু মিয়ানমার এবং এই জনগোষ্ঠীর, এই যে উদ্বাস্তু হয়েছে যে জনগোষ্ঠী, তাদের নিজেদের সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে মানবিকতার কারণে কিন্তু আমরা এখানে এসে পড়েছি, আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের জীবন বাঁচানোর জন্য, সে কারণেই আমরা এখানে এই চিত্রে আমরা হাজির হয়েছে। আমরা কিন্তু এখানে সরাসরি কোনো পার্টি নই, আমরা যাদের নেওয়ার কথা বলা হচ্ছে তাদের দেশে তারা যদি যেতে রাজি থাকে আমরা সবসময় প্রস্তুত আছি। আমি যেমনটি আগে বললাম, এখন থেকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের যে সমস্ত লজিস্টিক ব্যবস্থা আমরা নিয়েছি তাদের এই প্রত্যাবাসনের জন্য সেগুলি মজুদ থাকবে 9টা থেকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এটা কতদিন পর্যন্ত স্যার? এটা এই 1037 জনের যে ইন্টারভিউ গ্রহণের যে প্রক্রিয়াটি চলমান আছে বর্তমানে, এটা শেষ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। আমাদের চাইনিজ এমবেসি কলিগ যেমনটি বললেন, যে কোনো সময় একটা ব্রেক থ্রু হতে পারে, আমরা এটা স্পেকুলেট করার প্রয়োজন নেই, প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে মিয়ানমারের একটি উঁচু পর্যায়ে প্রতিনিধি দল এসেছেন, তারা সম্মত হয়েছেন, ডায়ালগ আলোচনা তারা চালিয়ে যাবেন। এটি কিন্তু আমাদের চাইনিজ কলিগও কিন্তু বললেন, সহকর্মী কিন্তু বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই আলোচনাটি আমাদের চালিয়ে যেতে হবে। সেটি আমরা নিশ্চয়ই আমরাও বোধ করি যে সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে এবং চলবে, এবং এই যেই ফারাক হয়ে গেছে এই জনগোষ্ঠী এবং মিয়ানমার সরকারের মধ্যে, সেটি আমরা সকলে মিলে কিভাবে ব্রিজ করতে পারি, সেটাকে কাছাকাছি নিয়ে আসতে পারি, সেই প্রসেসটা অব্যাহত থাকবে। স্যার, যাদের সাথে আপনারা কথা বলেছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে বেশ কিছু মানুষ গতকালকে বলেছে তারা তখনই যেতে রাজি হবে যখন মিয়ানমারের আভ্যন্তরীণ আইডিপি ক্যাম্পের লোকগুলোকে ছেড়ে তাদের বাড়িতে যেতে দেওয়া হবে। স্যার, এই বিষয়ে যদি আমরা বিশ্বাস করতে চাই যে মিয়ানমার কর্তৃপক্ষ এই সম্পর্কে ওয়াকিবহাল আছে, এবং তারা যখন এখানে এসেছিলেন তাদের কাছেও কিন্তু রোহিঙ্গারা তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এই দাবি এই কথা তারা উত্থাপন করেছেন। তো তারা জানেন এটা, এই সমস্যা সম্পর্কে তারা সচেতন আছেন, নিশ্চয়ই তারা এর সমাধানের লক্ষ্যে একটি কাজ করবেন, এই প্রত্যাশা আমরা করি। So UNHCR and other international organizations are suggesting the temporary repatriation for refugees to see the actual situation in Myanmar. Is it possible? What do you mean by temporary repatriation? 1 month, 1 week. You mean actually is go and see visit? Yes, yes. Yeah, I think there is a proposal. There has been some discussion around. Journalists with the Rohingya refugees, and we'll see what's going on there. So the UN team. That's the best answer for this solution. This is the discretion of Myanmar authorities. Yeah, I think they can. Why is Myanmar so worried about the journalists and the UN seeing where they live? How can you expect people who are tormented to go back to the same place without having some sort of security? I mean, can the Chinese representative from the embassy please answer, and the Myanmar gentleman from the embassy? So I'm not here. It's a simple question. Why is no access being given to journalists, even the United Nations? Because then they can come back to the people and say, we have seen it, we have the guarantees. At the moment you have the United Nations saying, I believe there also have been some delegations visiting northern Rakhine State already. There's a real issue with transparency here, and you're not going to solve it like this. I mean, it's simple. It's confidence building. So, yeah. Is there any response? Yeah, you can talk to the media. স্যার, ওদের দাবি দাওয়াগুলো কখন মানা হবে? আসলে যে দাবি দাওয়াগুলো ওরা দিয়েছে বারবার, মানে প্রত্যাবাসন ব্যাহত হচ্ছে স্যার। So how can then you talk it. স্যার, এনজিওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে রোহিঙ্গাদেরকে রাজনৈতিক উস্কানি দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? Can you answer the question, please?
এটা পরে আপনি কার্ড নিয়ে নিন পরে আমাদের তরফ থেকে আমাদের দায়িত্বটি হচ্ছে যে যারা রিপ্যাট্রিয়েশনের জন্য প্রস্তুত হবে, রাজি হবে, তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য সীমান্তের ওপার পর্যন্ত নিয়ে যাওয়া। এটাই মূলত আমাদের কাজ। তো এখন ওপারে গিয়ে কি হবে, ওপারের অবস্থা কি, এগুলো আসলে মিয়ানমার কর্তৃপক্ষের বিবেচ্য বিষয়। আমরা তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না, আমরা সেটা আমাদের বিষয় নয়। ইন্টারভিউ নেওয়ার জন্য যাদেরকে নাম তালিকাভুক্ত করেছেন, হ্যাঁ, তাদের কিন্তু রাত্রে গিয়ে মায়ানমার রোহিঙ্গাদের লিডারেরা ওখানে না যাওয়ার জন্য একটা বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে। ওইটা কি আপনাদের দৃষ্টিতে আছে স্যার? এটা এইবার তো আসলে সেরকম কোনো পরিস্থিতি হয়নি, এবং তারা যারা এসেছে ইন্টারভিউতে তারা স্বেচ্ছায় ওদের উদ্দেশ্যে প্রশ্ন করলে এই তো বললাম আমরা 4টা পর্যন্ত তো আমরা এখানে আমাদের যে প্রস্তুতি আছে সেগুলি বহাল থাকবে। ওরা কে যাবে, কোন শর্তে যাবে, এটা ওদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। যদি কেউ যেতে রাজি না হয়, এটা আসলে এই দায়িত্ব আমাদের না। উই ক্যানট ফোর্স পিপল। So we say that it's a long process. We cannot get everything done before we how nobody can promise that to persuade a sovereign country to amend its domestic law over one night. Okay, so China has already tried its best to persuade or to convey the message either from Bangladesh or from the international community to the Myanmar side, and also they have already do something for change. So I think what we need is just to encourage both Bangladesh government and Myanmar government to keep the dialogue and communicate with each other in this regard. And also we encourage sending more delegations to communicate here with the Rohingyas. But is it prudent to send refugees back in an ongoing process? Dialogue is continuing. Does it make so much sense to send Rohingya back when the process is not finished yet, the dialogue process you're talking about? I believe it could be a simultaneous process, actually, because Myanmar side, for the last visit of the Myanmar delegate, they have already sent some positive signals regarding either the security and safety issues as well, and also as well as going back to your question, why not allow the journalists to go there, please, and the UN staff? This will help clear up many things. Trust us. Yeah, this is the question for my colleague from Myanmar. Okay, and we are also keep convey your message to their government. Actually. Thank you. Okay, thank you very much. Name Can you have your name? They have stopped in the camp. Just name your card. Your name, please. On name card. Just one card. Sir, ekta potrika. Name, please. Just take the picture. বাসা যায় দেখবানি। হ্যালো, রেকর্ড করে নিয়েছি দাদা, হইছে তো? আরে আমি অনুপম, কি অবস্থা ভাই? আমি পুরো আমরা মিস করছি, হাঁটি আসছি বুঝছেন ওই দিক থেকে। কার্ড কপি করে নিয়ে দেন। আপনার এখান থেকে কপি হবে না? আমার কপি হবে, কিন্তু আমার তো এইচডি যাবে, সবাই প্লে করে দিবে। কেন সে কথা কেন বলবেন? স্যার আবার একটু
মসজিদের একটা অন্ধ্রসঙ্গ করতে হবে অনেক কষ্ট করে আচ্ছা আজ কত করছেন ভাই